শব্দ এবং স্নেহভাজন সকল উপস্থিতি, আসসালামু আলাইকুম। আমি যে জ্ঞানগর্ভ বক্তব্য শুনলাম কর্নেল আকরাম স্যারের কাছ থেকে, প্লাস আমাদের যে হিন্দু সাহেব এবং আরও অন্যান্য যারা আমার সম্পর্কে বলল, এটা অত্যন্ত সমৃদ্ধ এবং আমি মনে হয় অনেকটা নিজেকেও সমৃদ্ধ করতে পেরেছি। আমি আসলে গ্রেটার বরিশালের মানুষ, আমার বাড়ি পটুয়াখালী। আর শেরেবাংলার মাতুল যেটা বলে, নানা বাড়ি হলো আমাদের বাউফলে বিলবিলাস, খুব বনেদি পরিবার। আমার ভাই ইঞ্জিনিয়ার সাহেব এটা আপনাদেরকে জানিয়েছে। তো ওনার অনেক ইতিহাস আমার বাবার কাছ থেকে আমরা শুনেছি গল্প। আমার বাবা 1947 সালে ক্যালকাটা ইউনিভার্সিটি বোর্ড থেকে পাস করে। তো এরা ছিল শেরেবাংলার একেবারে ভক্ত, মানে যা বলে বিএম কলেজে পড়তো তখন। শেরেবাংলার মধ্যে মানে জন্য ছিল তারা হলো তাদের প্রাণপুরুষ, এবং শেরেবাংলা ছাড়া তাদের কোনো নেতা নেই, এটাই ছিল ওনাদের আদর্শ। তো শেরেবাংলার অনেক গল্প শুনতাম, এরকম কিছু গল্প আছে আমার কাছে। যেমন শেরেবাংলার সাহেব যখন ইংল্যান্ডে যায়, তখন উনি খাওয়ার টেবিলে, কনফারেন্স খাওয়ার টেবিলে চামচ দিয়ে খেতে পারতেছিল না বাঙালিরা, কারণ অভ্যস্ত না, খুব শব্দ হচ্ছিল। তখন শেরেবাংলা বাঙালির ইজ্জত বাঁচানোর জন্য বলে হাত দিয়ে খাবো, সবাই হাত দিয়ে খাওয়া আমাদের মুসলমানদের সুন্নত, হাত দিয়ে খাওয়া। এই যে ইমপ্রম্পটু, এই যে মানে যেটা প্রত্যুৎপন্নমতি বলে আর প্রত্যুৎপন্ন মান আর কি, যেটা যেহেতু উনি পুরুষ মানুষ, ওনার যে উপস্থিত বুদ্ধি, উনি যে এত উইটি ছিল, উনি মেধাবী তো ছিল ঠিক আছে, উইটিও ছিল, কখন কি বলতে এরকম। তো যাই হোক, এইটার একটা আমি এই জন্য বললাম, আমার বাবা এই গল্পটা আমাদেরকে করছে। আরেকটা গল্প হলো, নামাজের সময় হয়েছে ইংল্যান্ডে, ওই মিটিংয়ের মধ্যে নামাজের টাইম হয়েছে, উনি বলছে যে নামাজ পড়বে। তো দেওয়ার ওয়াজ নো কনসিডারেশন, নামাজের ব্যাপারে কোনো প্রার্থনা রুম বা কিছু ছিল না। তো উনি তখন এ বললো যে আমাদের আজান দাও, হি এনশিওর্ড আজান, এবং তারপর রুম খালি করে নামাজের ব্যবস্থা করলো। বল তোমরা নাকি ইয়া করো যে উদারপন্থী এবং সভ্যজাতি ব্রিটিশকে, তো হোয়াই ডিড ইউ অ্যারেঞ্জ ইট? দেয়ার আর লট অফ স্টোরিজ, এবং দিজ আর নট মিথ। বাংলার যে একজন লেখক, ওনার জীবনে লিখছে, ওনার নাম বিডি হাবিবুল্লাহ। ওনার বাড়ি আমাদের পটুয়াখালী, আমার পাড়ায়, এবং ওনার আরেক ভাই রকিতুল্লাহ। এবং শেরেবাংলার জীবনে আরেকজন লিখছে, ওনার নাম হলো কবি খালেক, লেখক এবং কবি, তার বাড়িও পটুয়াখালী। জি জি জি। তো শেরেবাংলার সম্পর্কে আমাদের রিসার্চ হয়নি আসলে। মানে আমরা আজকে যা বলি, আমি তিনটা শব্দ ব্যবহার করি ওনার বেলায়: সৎ, সাহসী, মেধাবী। উনি এই যে কম্বিনেশন, এবং এই কম্বিনেশন কিন্তু আমাদের নেতৃত্বে নাই। অনেকে সাহসী, মেধাবী, কিন্তু অসতে ভরা। আমাদের জাতীয় নেতৃত্বের বড় প্রবলেম হলো তারা খুবই লোভী এবং অসৎ। শেরেবাংলার দেখেন কোনো ভাইসেস ছিল না, না মদ, না মেয়ে, না কিছু, টাকার তো ছিলই না। আমাদের এমন নেতা পাবেন না যার এই একটার একটা নেই, শীর্ষ নেতা, কেন্দ্রীয় নেতা, যাই বলেন। এখন এই শেরেবাংলা যখন মুখ্যমন্ত্রী হয়, যে প্রধানমন্ত্রী যাই বলি আমরা, তো নওয়াব আলী চৌধুরী, এই যে ধনবাড়ি টাঙ্গাইলের, উনি ছিল শিক্ষামন্ত্রী। তখন কিন্তু এই ঢাকা ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ব্যাপারে উদ্যোগ নেয়, এবং এখানে শেরেবাংলার বিশাল অবদান। আমাদের স্যার সলিমুল্লাহ সাহেব 600 একর জমি দিছে, দিস টু, কিন্তু শেরেবাংলার যে এখানে উদ্যোগ, যে মানে তার যে প্রচেষ্টা, এটা ছিল মানে খুবই গুরুত্বপূর্ণ। এবং শেরেবাংলা এমন এক ব্যক্তিত্ব যাকে না বলা খুব টাফ ছিল ব্রিটিশদের, ওই রকম পার্সোনালিটি ছিল। মানুষের সাইজটাও ছিল নাকি আলাদা। আমার বাবা বলতো শেরেবাংলার সাইজই আলাদা। সে যে একজন অসাধারণ ব্যক্তিত্ব, সে যে এরকম আল্লাহ তারে নেতৃত্ব দিবে, তাকে বানানোই হয়েছিল। এই শেরেবাংলার মধ্যে আরেকটা মানুষ ছিল না ওই সাইজের, ওই মেধা, অত সাহস। তো যাই হোক,
আর আপনারা হয়তো জানেন যে আগে মুসলমান তো পিছিয়ে পড়া জাতি ছিল, আমরা ছিলাম কৃষক প্রজা, যাই হোক। ইভেন হিন্দু জমিদারের সামনে আমাদেরকে কিন্তু পিড়িতে বসতে হতো বা ফ্লোরে বসতে হতো, ওই পাটি বিছায় না। আমার দাদা জমিদারের নায়েব ছিল, পরে জমিদারের জামাই হয়, কিন্তু দাদা হিন্দু জমিদারেরও সে একসময় নায়েবগিরি করছে, খাজনা উঠাতো। তো ওনারা কখনো ইতে বসতে পারতো না, বলতে এই ওনার নাম ছিল আব্দুল করিম তালুকদার, বলতে এই হুক্কাটা সাজাই দে কালু, কালামে হুক্কা সাজাই দাও। ওই চিলুমশি আছে না, ওই জমিদারকে সাজাই দিতে, হিন্দু জমিদারকে। কিন্তু বসতে হইতে গিয়ে এরকম কাচুমাচু করে, মানে ওই যে পিড়িতে যাই বসতে হইতো, চেয়ারে বসার কোনো অধিকার ছিল না। এটা সে তাহলে বেয়াদবি। তো এরকম এই কালচার আমিও জন্মের পরে দেখছি। আমাদের বাড়ির সামনে দিয়া, আমাদের বাড়িতে যারা কাজ করতো, যে জমিদার বাড়ির জামাইয়ের বাড়ি এটা, আমাদের বাড়ির সামনে দিয়ে ছাতি থাকলে স্যার ছাতিটা ক্লোজ করে নিত, জুতো একটা খুলে নিত। আমরা দেখছি স্টপ, ওগুলি আমরা বন্ধ করেছি। এখন এই যে জমিদারি প্রথা বাতিল হইল, সবচেয়ে বড় ব্লেসিংস বাংলাদেশ এবং এই উপমহাদেশের মুসলমানদের জন্য শেরেবাংলার সবচেয়ে বড় উপহার হলো জমিদারি প্রথা বাতিল। শেরেবাংলা হিসাব করে দেখছে মুসলমান জমিদার খুব কম, হাতে গোনা, ম্যাক্সিমাম হলো হিন্দু জমিদার, এবং সবচেয়ে কষ্টে আছে মুসলমানরা। সুতরাং আমার স্বার্থ লাগুক, আমার আত্মীয়ের স্বার্থে লাগুক, জমিদার প্রথা বাতিল করতে হবে, যাতে মুসলমানরা এই বিশাল যে একটা চাপ, অত্যাচার, অবিচার, জুলুম, খাজনা তোলা, এগুলি থেকে যেন বাঁচে। আপনি দেখেন আপনার রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি হলো কলকাতায়, জোড়াসাঁকো ঠাকুর পরিবার, সে কুষ্টিয়া শিলাইদহ এসে খাজনা তুলত, এবং ওখানে নৌকায় বজরায় আসতো, যেত, ফুর্তি করতে করতে যাইতো, ফুর্তি করতে করে আসতো। জমিদারের দেখেন আপনার এই যে এত বড় জমিদার ছিল, ওই যে জোড়াসাঁকো ঠাকুর পরিবার, তাদের এই পর্যন্ত বিস্তৃত ছিল, কুষ্টিয়া পর্যন্ত। তো এখন আমাদের এই যে প্রভাব, হিন্দু জমিদারদের যে প্রভাব, এই অবিচার, অত্যাচার, তাদেরকে দলিতর চেয়ে নিচে, নবশূদ্রের চেয়ে নিচে তাদেরকে বিবেচনা করা হতো, এবং ইন্ডিয়াতে আছে তাই হচ্ছে। আপনি দেখেন পশ্চিমবাংলায় একটা ইলেকশন হচ্ছে, আপনি দেখবেন বিধানসভা ইলেকশন হলো 2টা ধাপে, মুসলমানরা কিভাবে অত্যাচারিত এবং কয়টা মুসলমান ওখানে আছে, এবং ভারতের পার্লামেন্টে তো মুসলমান নেই। এখন আমরা যে এই যে পাকিস্তান হলো, আলাদা একটা দেশ হলো, এখানে অনেক অবদান আমাদের নেতাদের, এবং যার জন্য আজকে আমরা ওখানে মসজিদে নামাজ পড়তে পারে না। আমরা দেখছি, করোনার সময় দেখেছি, এখনো দেখি, বাবরি মসজিদ ভেঙে ফেলে, তাহলে বাবরের নামে কোনো মুসলমানের নাম থাকবে না, আওরঙ্গজেবের নামে কোনো মুসলমানের নাম থাকবে না, তাহলে ওই মুসলমানকে তারা মেরে ফেলবে, এই ঘোষণা দেয়। আমরা মিডিয়াতে দেখি, মিডিয়াতে ওপেন আমরা দেখতে পাচ্ছি। তো আমরা যে মুসলমানরা আজকে এখানে একটা স্বাধীন দেশ পেলাম, পাকিস্তান থেকে বাংলাদেশ হলো। আরেকটা জিনিস আমি বলি আমার ভাইয়ের কথায়, যে নন বেঙ্গলি ভাই, আমি যখন ক্লাস 7-8-এ পড়ি, আমি বিহারিদেরকে দেখেছি আমাদের পটুয়াখালী শহরে লঞ্চঘাটের বড় বড় দোকান, ওই হোটেল, খাবার হোটেল। আমরা একটা পর্যায়ে আর দেখি নাই, কোথায় গেল আমরা জানি না। ভেরি পপুলার হোটেল ছিল, এবং খাজা নাম দিয়ে খাজা হোটেল অংশ। তা আমরা এটা কিন্তু মানে দেখতাম যে খাচ্ছে মানুষই হচ্ছে, কিন্তু সেই সমস্ত মানুষ আস্তে আস্তে ক্লোজ হয়ে গেল, বিহারি কলোনিতে পাঠিয়ে দিল এখানে। আরে ভাই, দে আর মুসলিমস, দে আর আওয়ার ব্রাদার্স। তারা পাকিস্তানের জন্য যুদ্ধ করছে, পাকিস্তান আমাদের বাংলাদেশ হতো না। আর যেটাকে বলে যে আমাদের, আপনি স্যার কিছু মানে আমি ভুল বলে স্যার আপনি বলবেন, 26 বা 25 মার্চ, 26 মার্চ যে কালো যে ফায়ার গোলাগুলি হলো বা যে অ্যাটাক হলো, ক্র্যাশ হলো, ক্র্যাকডাউন হলো, অ্যাকচুয়ালি এর আগে বিহারিদের উপর হামলা হয়েছিল। অনেকে এটা জানে না, বলেন, থাউজেন্ডস অফ বিহারিজ আর কিল্ড, এবং এটা করেছিল এই যে রয়ের ইতে, এই দেশের মুজিববাদীরা, ওই যে মুজিব বাহিনী। এতে আমরা অনেক কিছুই, আজকে যে আপনি দেখেন শেখ সেলিমের যে পূর্ব বাংলার বাণী, ওটার মালিক কিছু নন বেঙ্গলি বিহারি। এরকম প্রচুর ইতিহাস আছে দেশে। ইভেন আমি বনানী আমাদের যে আনসার গুলশানের ওখানে, যেটা ক্যান্টনমেন্টের পাশে বাড়িধারার ওখানে, আনসার ভিডিপির যে ডিজির বাড়িটা, ওটার জন্য নন বেঙ্গলি। মোহাম্মদপুরে আছে স্যার, ওইখানে একটা ডেপুটি, নেক্সট আরেকটা আছে। তো এরকম অনেক আছে, অনেক সম্পদ আছে, অনেক কিছু আছে। বাট আমি আমার ভাইকে কেন বঞ্চিত করবো? আমি যদি আজকে আমার এই যারা মুসলমান, এই পাকিস্তান
যদি না হতো বাংলাদেশ তত নাই। তাহলে আমি তাদেরকে কেন এইভাবে ইয়া করলাম? একটা স্বার্থান্বেষী গোষ্ঠী, এই যে লোভ লালসা, অন্যের সম্পদ লুট করা, মেরে কেটে খাওয়া, এখনকার রাজনীতিবিদগুলির তো ক্যারেক্টার এরকমই নেই। সুতরাং এই জন্য এই দেশ আগাচ্ছে না, যেই তিমিরে সেই তিমিরে আবার দেখেন পরিবর্তন হয়, মানে কি বলে দলের ক্ষমতার পরিবর্তন হয়, কিন্তু মানুষের ভাগ্যের পরিবর্তন হয় না। কিছু মানুষ হয়তো দলবাজি করে ঢুকে পড়ে যায়, চাঁদাবাজি করে সন্ত্রাসী। সুতরাং আমি শেরে বাংলা একটা চিঠি দিয়ে গেছি ভাসানী সাহেবের কাছে, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর কাছে। হ্যাঁ হ্যাঁ, আমি স্যার আপনাকে করেছি এটা। হ্যাঁ, কত সম্মান দিয়ে তাকে কথা বলেছে। ভাসানীর চেয়ে কিন্তু উনি সিনিয়র, কিন্তু যে আলেম তাকে যে সম্মান দিয়েছে এবং তাকে ডেকেছে যে আপনাকে এটা এখানে দরকার, আপনি আসতে হবে আমাদের এখানে। ভাসানীও তো মজলুমের নেতা, শেরে বাংলা মজলুমের নেতা। শেরে বাংলার যত বড় পরিবারে জন্ম হোক, সে সবসময় নেতৃত্বদের দলে ছিল। ওই যে স্যার একটা কথা বললো না, বলছে না কলকাতার বাবুরা যখন বলবে যে আমার খুব প্রশংসা করো, তখন বুঝবা যে আমি হার্মিং মুসলিমস, আমি ডুইং সামথিং অ্যাগেনস্ট দ্য মুসলিমস, মুসলমানের বিরুদ্ধে আমি কিছু করতেছি। দেখেন কত সচেতন, তাকে বলে দিতে হবে যে হ্যাঁ আই মে বি রং, আই এম হিউম্যান বিং, আমার একটা ভুল হতে পারে, আবেগে অনেক সময় আমরা করে ফেলি। এই যে নিজের দুর্বলতা সম্পর্কে মানুষকে বলে দেওয়া, স্মরণ করে দিতে দেওয়া, পরে তো আপনি ব্লেম করতে পারবেন না যে আপনারা তোমাকে বলেন নাই, আমি তোমাকে বলছিলাম আমাকে বলবা। এইটা কয়টা নেতা বলতে পারে? কত বড় সাহস, সৎসাহস থাকতে পারে তার। তার খুব লুক্রেটিভ জব ছিল, ওই সময় ম্যাজিস্ট্রেট হওয়া বিশাল একটা ব্যাপার। সেই জব কিন্তু সে ইস্তফা দিয়েছে। সে জানে এদেশে মানুষের সেবা করতে হলে আমি এই সরকারি গোলাম হলে হবে না, কামলা হলে হবে না, আই নিড টু গো টু পলিটিক্স। আমার এই টাকায় বেতন হবে না, আমাকে লয়ার হতে হবে, আমি টাকা কামাতে পারবো, যাতে মানুষের হেল্প করতে পারবো, দান খরচ করতে পারবো। এই জন্য হিন্দু জমিদারি যে প্রভাব বা আধিপত্য, এইটা কিন্তু ধ্বংস হওয়ার কারণে এবং এটাকে শেষ করার কারণে কিন্তু আপনারা হয়তো জানেন, যত আপনারা বলে আন্ডারগ্রাউন্ডের পার্টি আসছে, কমিউনিস্ট পার্টি, এখানে তো ম্যাক্সিমাম ব্রাহ্মণের ছেলেরা, হিন্দু জমিদারের বংশধাররা। কারণ ওদের জমিদারি বাতিল হয়ে গেছে, কিন্তু ওদের যে আধিপত্যবাদ, ব্রাহ্মণ্যবাদ, যেটাকে তারা কলকাতা বসে বাবুগিরি করবে, সেইটা ব্যর্থ হয়ে গেল। এই জন্য তারা কিন্তু আন্ডারগ্রাউন্ডের রাজনীতি চলে যায়, চাইনিজ বিপ্লবের নামে বা সমাজতন্ত্রের নামে। অ্যাকচুয়ালি এরা কিন্তু ম্যাক্সিমাম লিডিং আপনারা দেখবেন, মনীষীর মধ্যে যত কিছু আপনারা দেখবেন, সব দেখবেন সেই হিন্দুরা, এদের নেতা বড় বড় এবং এটা উদ্যোগ। সুতরাং আমাদেরকে বুঝতে হবে যে আমরা আসলে কিন্তু একটা ষড়যন্ত্রের শিকার। আমাদেরকে ব্রিটিশ যে ডিভাইড অ্যান্ড রুল করছে, সেই ডিভাইড অ্যান্ড রুলের মধ্যে আমরা ছিলাম হিন্দু মুসলমান, এখন মুসলমানের মধ্যে ডিভাইড অ্যান্ড রুল। এই যে আমাদের মানে এই জিনিসগুলো যদি আমরা অ্যাড্রেস না করি, আমাদের সমস্যা কোথায়? তাহলে কিন্তু আমরা আজকে দেখেন আমাদের দেশে আমরা ইসকন ইজ ইমপ্রুভিং, ডেভেলপ করতেছে, ইসকন বাড়তেছে। ইসকনকে জমি দেওয়া হয় একরের পর একর, বিনা পয়সার নামমাত্র মূল্যে ইসকনকে। ইসকনের লোক আলিফ নামে একজন অ্যাডভোকেটকে হত্যা করে, যে একজন এপিপি চিটাং কোর্টে সরকারি, ওই যে আপনার চিন্ময়ের ইতিহাসে সরকারি উকিল হিসেবে, সে তার প্রফেশনালিজম, তাকে মারা হয়। এবং এখন ইসকনের চিন্ময়কে জামিন দেওয়ার জন্য কথা বলে মন্ত্রী হিন্দুদের একজন, কিন্তু আমাদের মুসলমানের পক্ষে সাহস করে কথা বলে। মানে এখানে মনে হয় মুসলমানরা মাইনরিটি। শেরে বাংলা যে কথা বিহারে গিয়ে বলছে, সেই বিহারে গিয়ে কথা বলার পরে থামছে। মহাত্মা গান্ধী নোয়াখালীতে আসছিল, ফেনীতে আসছিল, ইভেন নরসিংদীতেও আসছিল। নরসিংদীতে স্কুল আছে না, গান্ধী স্কুল। তো এই যে রায়টের ব্যাপারে গান্ধী ভিজিট করছে, অহিংস আন্দোলন, কিন্তু সে অহিংস, তারা কিন্তু চেয়েছিল যে এক রাখবে, অখণ্ড ভারত রাখবে। কিন্তু জিন্না বুঝছে, এরা বুঝছে মোহাম্মদ আলী বা জিন্না এবং আমাদের যারা এই যে আপনাদের শেরে বাংলারা, যে আমাদের আলাদা হতে হবে, দ্যাট ইজ নো অল্টারনেটিভ। তাহলে আজকে আমরা দেখতেছি মুসলমানদের 25 কোটি মুসলমান ভারতে, তাদের এখন এই গত ইলেকশনে স্যার এসআইআর করে, আর তো এনআরসি করছে, এনএ করছে, এখন এসআইআর করে 15 লক্ষ, মোট 27 লক্ষকে ভোটার তালিকায় নাম আছে, সব আছে, আগে ভোট দিয়েছে, তাদেরকে এবার ভোট দিতে দেয় যাতে বিজেপি জয়লাভ করে, মানে আরএসএস আসবে। অ্যাকচুয়ালি আরএসএস এরই একটা পলিটিক্যাল উইং হল বিজেপি। বিজেপি কিন্তু পরে হয়েছে, আরএসএস এর জন্ম কিন্তু আগে, যেটা জার্মানির আদলে হয়েছে। তো এগুলি আমাদেরকে মনে রাখতে হবে। আমাদের মনে এমন হয়েছে
আমরা এই যে বলে একটা জিনিস দেখেন যে মেইন কি বলে কলা 30 লক্ষ, দিস ইজ অলসো রং, 30 লক্ষ শহীদ না। যখন সিরাজুর রহমান বিবিসির সাংবাদিক বাংলা বিভাগে যখন বঙ্গবন্ধু ওখানে যায়, তখন তাকে, সে তো আর জানে না দেশ স্বাধীন হয়ে গেছে, সে বলছে অটোনমি, আমাদের অটোনমি কি হলো, বলে তার কথা বলেন না, দেশ স্বাধীন হয়ে গেছে। বলে তা আমার তো কিছু বলতে হবে, সাক্ষাৎকারে কিছু বলতে হবে, কি বলবো, কি মারা টারা গেছে কিরকম, কোনো 3 লাখের মতো বা 3.5 লাখের মতো মারা গেছে, ঠিক আছে। তো উনি 3 লাখে তিনি মারা গেছে। এখন এই যে মিথ্যা রাজনীতি বা ওনার হয়তো ইংরেজির দুর্বলতা হতে পারে, আই ডোন্ট নো, বিকজ হি ওয়াজ নেভার গুড স্টুডেন্ট। আর একটা গল্প করতে ভুলে গেছি, শেরে বাংলার কাছে প্রথম যখন নমিনেশনের জন্য শেখ মুজিব যায় সরাসরি এবং ইয়া গেছিল সারা, তখন শেরে বাংলা ডিনাই, সে বলছে না এর দেওয়া যাবে না, গুন্ডা মাস্তান, ইট ডাজ নট হ্যাভ এনিথিং ইন দিস আপার চেম্বার। আপনার এটা যদি খন্দকার মোস্তাকের বক্তব্য শুনেন, আপনি দেখবেন খন্দকার মোস্তাকের একটা বক্তব্য দেখবেন শেখ মুজিবকে নিয়ে, তার মেধা নিয়ে এগুলি হি ওয়াজ এজেন্ট অফ ইন্ডিয়া রব, তখন থেকে আগরতলা মামলা সত্য, আগে তো বলতে অস্বীকার করছে, পরে স্বীকার করছে না, ওটা নিয়ে ক্রেডিট করে ক্রেডিট। কারণ আমাদের দেশে আমাদের এত গাদ্দার যে আমরা সামান্য লাভের জন্য এত কিছু। আরেকটা তথ্য দিই, আমাদের যে আজ একসময় মুসলমানরা আগে যে পরীক্ষা হতো ক্যালকাটা বোর্ডের আন্ডারে, তখন নাম লেখা হতো, ধরুন মোহাম্মদ রহিম, মোহাম্মদ আকরাম, মোহাম্মদ ইমরান। তো শেরে বাংলা দেখো রেট অফ, উনি তখন শিক্ষামন্ত্রী কিছুদিনের জন্য ছিল, উনি দেখলো মুসলমান ছেলেরা পাশ করে হালি ফেল, প্রচুর ফেল। তখন উনি বললো হ্যাভ এ কোর্ট হ্যাভ ইনকোয়ারি, তদন্ত কমিটি করো। তদন্ত কমিটি করে দেখা গেল মুসলমান ছেলেদেরকে ইচ্ছা করে ফেল করানো হয়। তখন উনি বললো রোল নাম্বার চালু করো সিস্টেম, কোনো নাম থাকবে না। তো যাই হোক, এই যে নাম থাকবে না, রোল নাম্বার সিস্টেম, তারপর কিন্তু একজন হুমায়ুন কবির নামে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়, এবং উনি কিন্তু পরে সচিব হয় এবং মিনিস্টার হয়, শিক্ষামন্ত্রী হয়। মুসলমানদেরকে কিভাবে, আমরা কিন্তু ষড়যন্ত্র করি না, আমরা ষড়যন্ত্রের শিকার, বাট আমরা এটা বুঝি না, এজন্য আমাদেরকে এটা বুঝতে হবে। ধন্যবাদ সবাইকে সুযোগ দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম।